নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব বিনিয়োগকারীরা তাদের ছেলে মেয়েদের জন্য মিউচুয়াল ফান্ডে কীভাবে টাকা রাখবেন এবং কোথায় কোথায় টাকা রাখবেন, এবং ভবিষ্যতে যাতে ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া যায় তার জন্য মিউচুয়াল ফান্ড এক্ষেত্রে কতটা কার্যকরী হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমি আলোচনা করব আজকে। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ছেলে মেয়েদের জন্য কিভাবে মিউচুয়াল ফান্ডে টাকা জমানো যাবে এবং কোথায় কোথায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। বিনিয়োগকারীরা তাদের ছেলে মেয়েদের জন্মের পর থেকেই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে যখন টাকা জমাতে শুরু করবেন তখন তাদের অবশ্যই কিছু আর্থিক লক্ষ্য বা ফিনান্সিয়াল গোলস সামনে রাখতে হবে। এই আর্থিক লক্ষ্য বা ফিনান্সিয়াল গোলসগুলো হচ্ছে ছেলে মেয়েদের এডুকেশন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার বন্দোবস্ত করা, তার জন্য তো অবশ্যই অর্থের যোগান দরকার। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত করা এবং চাকরির পরীক্ষার জন্য অনেক টাকা দরকার, সেই টাকারও বন্দোবস্ত করা। আরও অনেক কিছু ইমার্জেন্সি ফান্ডও কিন্তু সামনে চলে আসতে পারে এবং এই ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। কেন? কারণ মিউচুয়াল ফান্ডের মার্কেট আপনি দেখবেন যে রোজেই কিন্তু সেটা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী। ফলে যেহেতু রোজেই নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি নামছে বা উঠছে, ফলে তার মনের মধ্যে কিন্তু একটি প্যানিক এই সময়কাল ধরেই চলবে যতদিন তিনি মিউচুয়াল ফান্ডে তার ছেলে মেয়েদের জন্য টাকা রাখবেন, যে টাকা জমবে। তো তার জন্য বেশ কিছু সলিউশন ওরিয়েন্টেড ফান্ড রয়েছে, মানে লক ইন পিরিয়ড রয়েছে। সেই ক্ষেত্রেও আমি সেই ফান্ডগুলো যেগুলো ছেলে মেয়েদের ভবিষ্যতে দাঁড়ানোর জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিনিয়োগকারী তার নিজের কর্মজীবন শেষ করে যখন তিনি রিটায়ার্ড হবেন তখন যাতে একটি বড় অঙ্কের টাকা তিনি পান, সেইভাবেও তিনি টাকা জমাতে পারেন। এবং এটি দুভাবে জমানো যায়। প্রথমত হচ্ছে যে ছেলে মেয়েদের জন্য তিনি টাকা জমাবেন, এটা উদ্দেশ্য করে ছেলেমেয়েরা যেহেতু তখন মাইনর রয়েছে সেক্ষেত্রে তাদের নামে টাকা তিনি রাখবেন না, নিজের নামেই টাকা রাখবেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে, তাহলে তাদের যাতে ভবিষ্যতে সেই টাকার যোগান দেওয়া যায়। অনেকে আবার মাইনর অ্যাকাউন্টও খুলতে পারেন যে ছেলে মেয়েদের নামেই টাকা জমাবেন। এবং এই ক্ষেত্রে বেশ কিছু স্কিম রয়ে গেছে বাজারে, যেগুলো আমি আগেই বললাম সলিউশন ওরিয়েন্টেড স্কিম, সেখানে তিনি মাইনরের নামে টাকা জমাতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের কাছে প্রসেসটা বলতে শুরু করছি। এক্ষেত্রে ছেলে মেয়েরা যেহেতু মাইনর তাই বাবা বা মায়ের কেওয়াইসি লাগবে। কেওয়াইসি কথার অর্থ হচ্ছে নো ইওর কাস্টমার, এবং তার সিগনিফিকেন্স হচ্ছে অ্যাড্রেস এবং ফটো ভেরিফিকেশন। এক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশন হতে পারে আধার কার্ড দিয়ে, ফটো ভেরিফিকেশন হতে পারে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে। ফলে আধার এবং প্যান দুটোই দেওয়া যেতে পারে প্যারেন্টের। এবং এই ছেলেমেয়েদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং মিউচুয়াল ফান্ডটি অপারেটেড হবে মা বা বাবার দ্বারা। 18 বছর যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাবে তখন তারা তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে তারা মেজর হিসাবে নোটিং করবেন এবং তখন তারা নিজেরাই অপারেট করতে পারবেন। ও এক্ষেত্রে অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে, কারণ ছেলে মেয়ের জন্ম তারিখ দরকার। সাবালকদের মতন নাবালকরাও মিউচুয়াল ফান্ডে দুভাবে টাকা রাখতে পারেন। প্রথমটি হচ্ছে সিপ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে। এক্ষেত্রে ত্রৈমাসিক, মাসিক, পাক্ষিক বা ডেলিও কিন্তু ইনস্টলমেন্ট ওয়াইজ মিউচুয়াল ফান্ডে টাকা রাখা যায়। এক্ষেত্রে কত টাকা তিনি ইনস্টলমেন্টে রাখবেন সেটি নির্ভর করবে যে ভবিষ্যতে আর্থিক লক্ষ্য পূরণের জন্য কত টাকা দরকার। তবে মিনিমাম 12% অ্যাভারেজ যে রিটার্ন এটা তো ভাবা যেতেই পারে। এক্ষেত্রে 15%, 25%, 30% হতেই পারে। আমি মিনিমাম 12% রিটার্নের কথাই বলছি। এবং কত সময়ের পরে দরকার হবে টাকা সেই অনুযায়ী কিন্তু হিসেবটি ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা দেখে নিতেই পারেন যে কত টাকা আমি ইনস্টলমেন্টে রাখবো। আরেকটি প্ল্যান হচ্ছে
এক লপ্তে কিছু টাকা রেখে দেওয়া ভবিষ্যতের জন্য, এবং এক্ষেত্রে এডিশনাল পারচেস তো অবশ্যই করা যেতে পারে। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যে ইনস্টলমেন্ট কাটানো হচ্ছে ইয়ারলি, সেই ইনস্টলমেন্টকে আমরা 10 থেকে 20% বাড়িয়ে দিতে পারি, তাহলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। একে স্টেপ আপ বলা হয়। ইয়ারলি বিনিয়োগকারীর কিছু ইনকাম বেড়ে যেতেই পারে, সেটা এখানে লাগানো যেতে পারে। এবং রুপি কস্ট অ্যাভারেজিং এবং কম্পাউন্ডিংয়ের সুবিধা সেটা তো অবশ্যই পাওয়া যাচ্ছে। এছাড়া লামসামের ক্ষেত্রে অবশ্যই ভেঙে ভেঙে টাকা রাখা উচিত ভবিষ্যতে আর্থিক লক্ষ্য পূরণের জন্য। এক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল 1 লাখ টাকা রাখা হচ্ছে ভবিষ্যতে আর্থিক লক্ষ্য পূরণের জন্য 15 বছরের জন্য। এই টাকাকে যদি ভেঙে ভেঙে জমানো যায় কিছু সময় নিয়ে, তাহলে মার্কেট যখন নামছে উঠছে সেই রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায়। অতএব এইভাবে সায়েন্টিফিক্যালি এবং সিস্টেমেটিক্যালি টাকা জমানো যেতে পারে। নাবালকদের জন্য আমার অভিজ্ঞতায় ফান্ড অ্যালোকেশন কেমন হবে এবার সেটা বলি। মনে করুন আগামী 15 বছর বাদে উচ্চশিক্ষার জন্য টাকার দরকার হবে, তাহলে কীভাবে ফান্ড অ্যালোকেশন করবেন? আমার অভিজ্ঞতা আমি বলবো যে লার্জ ক্যাপ বা যেগুলো নিফটি 50-র আওতায় আসছে, ইন্ডেক্স ফান্ডও হতে পারে, সেখানে 50% অ্যালোকেশন দরকার। এক্ষেত্রে নিফটি 50 বলতে আমি বোঝাবো যেগুলো জাইগান্টিক কোম্পানির শেয়ার রয়েছে, সেখানে ফান্ড ম্যানেজাররা যে বিনিয়োগটা করছেন। দেশের নিফটি 50 মানে হচ্ছে প্রথম 50টি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে প্রথম 50টি কোম্পানির শেয়ার। এবং এক্ষেত্রে আমি অবশ্যই ব্যালেন্সড অ্যাডভান্টেজ যে ফান্ডগুলো রয়েছে বা হাইব্রিড ফান্ড সেগুলোর সাহায্য নেব। হাইব্রিড বলতে এক্ষেত্রে অ্যাগ্রেসিভ হাইব্রিড, সেখানে কিন্তু টাকা রাখতে হবে। অ্যাগ্রেসিভ হাইব্রিড এবং ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, সেই ফান্ডগুলোতে টাকা রাখতে হবে। এবং এক্ষেত্রে যেগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে সেই কোম্পানির ক্ষেত্রে টাকা রাখতে হবে। এক্ষেত্রে বড় বড় কোম্পানি নাম আমি এক্ষেত্রে উল্লেখ করতে পারছি না, কিন্তু আমাকে কমেন্ট করুন, আমি সেক্ষেত্রে আলাদাভাবে নাম বলে দিতে পারবো। আর ডেট ফান্ডে টাকা রাখার কিন্তু কোনো দরকার নেই, কারণ ডেট ফান্ডে গভর্নমেন্ট সিকিউরিটিস এবং বড় বড় কোম্পানির যে ফিক্সড ডিপোজিট সেখানে টাকা রাখা হয়, মানি মার্কেট সেখানে টাকা রাখা হয়। এক্ষেত্রে টাকা কিন্তু তেমন বাড়বে না, 2 ডিজিটের ক্ষেত্রে কিন্তু টাকা আসবে না। অতএব ডেট ফান্ডকে এড়িয়ে চলাই ভালো। আরেকটি জায়গা রয়েছে ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপেও টাকা রাখা যেতে পারে, কারণ এই ক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপে দেখা যাচ্ছে যে ফান্ড ম্যানেজাররা 90%-এর উপর কিন্তু তারা সেখানে বিনিয়োগ করে থাকেন ফ্লেক্সি ক্যাপে। আর মাল্টি ক্যাপে বিনিয়োগ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে যেগুলো বড় কোম্পানি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই রোলিং রিটার্নটা দেখে নিতে হবে। রোলিং রিটার্ন সম্পর্কে আমার এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি, সেগুলো দেখে নিতে হবে। রোলিং রিটার্ন বলতে এক কথায় হচ্ছে যে বিভিন্ন সময়ে যখন মার্কেট ডাউন হয়ে যায় তখন কোনো একটি স্কিম কেমন কাজ করছে, কতটা রিটার্ন দিচ্ছে, তার সঙ্গে পেয়ার যে স্কিমগুলো রয়েছে সেই পেয়ার স্কিমগুলোর সঙ্গে তুলনা করে দেখা। আবার যখন মার্কেট উঠছে, যখন বাজার ঊর্ধ্বমুখী বুলিশ পর্যায়ে যাচ্ছে, তখন কেমন রান করছে অন্য অন্য পেয়ার যে স্কিমগুলো রয়েছে। আর অবশ্যই বেঞ্চমার্ক থেকে বেশি ফাংশন করছে কিনা, বেঞ্চমার্ক রিটার্ন থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা, সেটা অবশ্যই দেখে নিতে হবে যে স্কিমে বিনিয়োগ করা হচ্ছে। এর পরের ক্ষেত্রটি হচ্ছে যখন চাইল্ডের বয়স 9 থেকে 14 বছর, তখনও দেখা যাবে যে 5 থেকে 6-7 বছর, তখনও কিন্তু যে আর্থিক লক্ষ্যটি রয়েছে ফর এক্সাম্পল এডুকেশন, সেটা সময়টা তখনও বাকি রয়েছে। তাহলে কিভাবে ফান্ড অ্যালোকেশন হবে? আমার মতে, আমার অভিজ্ঞতায় এক্ষেত্রে লার্জ ক্যাপ বা যে নিফটি 50-র যে রিলেটেড যে ফান্ডগুলো রয়েছে সেখানে পার্সেন্টেজ কিছুটা কমিয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে তখন হাইব্রিড মানে অ্যাগ্রেসিভ হাইব্রিড এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড সেখানে বাড়িয়ে দেওয়া দরকার, কারণ তখন কিন্তু আস্তে আস্তে সময়টা কমে আসছে। এবং এই সময়ে যদি আমি নিফটি 50 সেখানে বেশি বিনিয়োগ করে থাকি, তাহলে কিন্তু আমার পার্সেন্টেজ অফ রিটার্ন অনেকটা কিন্তু কমতে পারে ফর এক্সাম্পল। তবে এর উল্টোটা হতে পারে মার্কেটে। জেনারেলি অভিজ্ঞতায়, গত কয়েক বছর অভিজ্ঞতায় যা দেখা গেছে তার ভিত্তিতে আমি বলছি, পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে। এই ক্ষেত্রে নিফটি 50-তে 35% বিনিয়োগ করুন এবং কিছুটা চলে আসুন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে, আর কিছুটা চলে আসুন ফ্লেক্সি ক্যাপে।
এই ক্ষেত্রে সাজিয়ে নিন বাকিটা। এক্ষেত্রে অবশ্যই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে আমি 30% বিনিয়োগের কথা বলবো, বাকিটা আপনি সাজিয়ে নিন। তবে ডেট ফান্ডে রাখার এক্ষেত্রে কোনো দরকার নেই, মানে কোনো সময় ডেট ফান্ডে রাখার দরকার নেই, কারণ সেক্ষেত্রে রিটার্ন কিন্তু অতটা বাড়বে না। কারণ ডেট ফান্ডে যেমন রিস্কটা কম রয়েছে, রিটার্ন কম রয়েছে এবং ভোলাটিলিটি একদমই কম। যেহেতু নাবালকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চূড়ান্ত আর্থিক লক্ষ্য নিয়ে টাকা জমাতে হয় এবং মাঝখান থেকে টাকা কোনো মতেই ভাঙতে নেই, সেই কারণে আপনারা বিভিন্ন যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে সেখানে আপনারা সলিউশন ওরিয়েন্টেড যে ফান্ডগুলো রয়েছে, যেখানে 5 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে, সেখানে টাকা জমাতে পারেন। তাহলে অন্তত 5 বছর তো সুরক্ষা থাকছে, টাকা তোলার মানে জায়গা নেই, কারণ লক ইন পিরিয়ড। যেমন এক্ষেত্রে SBI মিউচুয়াল ফান্ড, ICICI মিউচুয়াল ফান্ড, HDFC মিউচুয়াল ফান্ড, আরও অনেক এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে। আমি এই 3টি কোম্পানির নাম উল্লেখ করলাম বলে 3টি কোম্পানিতেই টাকা রাখবেন তা নয়। আপনারা এক্ষেত্রে আপনারা AMFI যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা গত 5 বছরের কত রিটার্ন দিয়েছে সেগুলো দেখে নিন, সেখানেও আপনারা টাকা জমাতে পারেন। নাবালকদের জন্য মিউচুয়াল ফান্ড কেন বেটার, তার কারণগুলোর মধ্যে অবশ্যই হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ইনফ্লেশনকে বিট করতে পারে, এটা পাস্ট পারফরমেন্সে দেখা গেছে। এবং অবশ্যই PPF ব্যাংক তার থেকে লং রানে বেশি তার ইন্টারেস্ট তো হয় না, এক্ষেত্রে রিটার্ন অবশ্যই ক্ষেত্রে বেশি হবে। এছাড়া দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা অনেকটাই ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট, মানে এক্ষেত্রে কোনো একটি ফান্ডেই যে আপনাকে আটকে থাকতে হবে তার মানে নেই, কিছুদিন বাদে বাদে ফান্ডের অবস্থা বুঝে চেঞ্জ করা যেতে পারে, কারণ সবসময় কিন্তু সব ফান্ড সমান রিটার্ন দেয় না। এবং এই ক্ষেত্রে যেহেতু একটি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, অতএব সেই লক্ষ্যমাত্রা পৌঁছানোর কিছুদিন আগেই কিন্তু আপনাকে এই ক্ষেত্রে রিভিউ করতে হবে, স্টাডি করতে হবে, দরকার হলে রিব্যালেন্সিংয়ে সাহায্য নিতে হবে। আর কখন এই কাজগুলো করবেন, যখন আপনার আর্থিক লক্ষ্য পূর্ণ হয়ে গেছে, মানে এই ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য টাকা জমে গেছে, কিংবা হয়তো দেখা গেছে যে এক্ষেত্রে হয়তো যে মেয়ের বিয়ের ব্যাপারে হয়তো টাকা জোগাড় হয়ে গেছে। এটাই কিন্তু নাবালকদের জন্য আদর্শ স্কিম হতে পারে এই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার আবারও স্বনির্বন্ধ অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-4 দিনের মধ্যে আরেকটি নতুন অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।